চোখ ঘুরিয়ে দেখি রোদ ভাইয়া আমার দিকে কিভাবে চেয়ে আছে। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, চোখগুলো অনেক ক্লান্ত লাগছে। তাকে এমন কেন লাগছে? এমন আহত রূপে তাকে যে মানায় না। রোদ ভাইয়া ভাইয়া কিছুটা ঝুঁকে বিচলিত হয়ে বলল, হ্যাঁ বল, কষ্ট হচ্ছে, শরীর খারাপ লাগছে? না, আমি বাড়ি যাব, আমাকে নিয়ে চলো। তখনই মাকে দেখতে পেলাম। আমার হাত আলগা হয়ে এলো। তার মানে এতক্ষণ রোদ ভাইয়া আমার হাত ধরে রেখেছিল। ফুল, মা আমার কেমন আছিস? তুই একদম আমার কথা শুনিস না। দেখ তো কি হাল করেছিস নিজের। কতবার বললাম খেয়ে যা। মা, আমি ঠিক আছি। ভাইয়া আমাকে বাড়ি নিয়ে চলো। রোদ ভাইয়া বলল, 5 মিনিট সময় দে, নিয়ে যাব। তারপর ভাইয়া উঠে ডাক্তারের কাছে গেলেন। ভাইয়া এসে আমাকে উঠতে বললেন। বারবার আমাকে স্পর্শ করতে চেয়েও করছে না। কোথাও তার বাঁধছে। কেন বাঁধছে? ভাইয়া যদি আমাকে তার বোনের চোখে দেখতো তবে নির্দ্বিধায় ধরতে পারত। কাউকে পরোয়া করতো না। ভাই বোনের সম্পর্ক কাউকে পরোয়া করে না। আমি একা একাই হেঁটে চলেছি ধীরে ধীরে। মা আমার পাশেই হাঁটছেন, আমার এক হাত ধরে। রোদ ভাইয়া ড্রাইভ করছে, আমি আর মা পিছনের সিটে। আমি মায়ের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছি। ডাক্তার কি বললো রোদ্দুর? মায়ের প্রশ্নের জবাব শুনতে আমি চোখ মেলে তাকালাম। তোমার মেয়েকে না খেয়ে থাকতে বলেছে, নিচের খেয়াল রাখতে বারণ করেছে। ওকে সকাল বিকাল উঠতে বসতেও মারের উপর মার রাখবে। না পারলে আমাকে বলবে। ঠিক মতো খাবে না, নিজের খেয়াল রাখবে না। ওকে বাসায় নিয়েই খাওয়ার ডোজ দিতে হবে। মা আমাকে আবার এত এত বকুনি দিল। সব রোদ ভাইয়ার দোষ। আমি ভাইয়ার দিকে তাকিয়ে ফুঁসছি। আমি বেডে শুয়ে আছি। সবাই এক এক করে আমাকে দেখতে আসছে। নিজেকে বড় কোনো টগে টগি মনে হচ্ছে। রাহাত এসে ফাজলামি করে গেল। এই ছেলেটা সিরিয়াস মোমেন্টেও ফাজলামি করতে বলে না। বাবাই এসে আমার মাথায় হাত রাখলো। ফুল, কাজটা কি ঠিক করছো? তোমাকে আমি বিশ্বাস করে তোমার দায়িত্ব দিয়েছি। বলেছি দুনিয়ার সব চিন্তা আমার উপর ছেড়ে দিয়ে নিজের যত্ন নিবে, কিন্তু এত অবহেলা কেন করছো? শরীর এত দুর্বল যে অজ্ঞান হয়ে গেছো, শরীরের উপর ব্যালেন্স রাখতে পারোনি। বাবাই, সরি, আর এমন হবে না, সত্যি বলছি। প্লিজ রাগ করো না। ঠিক আছে, তবে কথা দিতে হবে নিজের খেয়াল রাখবে। রাখবো। বাবাই কিছুক্ষণ গল্প করে চলে গেল। মা এত এত খাবার নিয়ে ঘরে ঢুকলো। 2টো ডিম সিদ্ধ, দুধ, ফ্রুটস। আমার এগুলো দেখেই অস্থির লাগছে। 2 হাতে চোখ সহ মুখ ঢেকে বসে আছি, আর মা আমাকে খাওয়ার জন্য বলেই যাচ্ছে। ফুল, মা আমার এমন করে না, খেয়ে নে। দেখছিস তো শরীরের কি অবস্থা। হ্যাঁ, আরো আহ্লাদ করে বলো। এত সুন্দর করে বললে তোমার মেয়ে শুনবে। একটা বড় লাঠি নাও, পিটানোর উপর রাখো, দেখবে কি সুন্দরভাবে কথাগুলো শুনছে। রোদ ভাইয়া মাকে বলল। আমি তার কথা শুনে ভ্রু কুঁচকে তাকালাম। দেখ মুখেই নিচ্ছে না ফাজিল মেয়েটা। মা আমায় ফাজিল বলল, তাও ভাইয়ার সামনে। দাঁড়াও, একটা লাঠি নিয়ে আসছি, ও খাবে না, ওর ঘাড় খাবে। তারপর ভাইয়া আমার টেবিলের উপর থেকে বড় একটা কাঠের স্কেল নিয়ে এলো। সত্যি সত্যি আমাকে মারতে চাইছে। আমার সামনে স্কেল নিয়ে এলো। ছোট মা, তোমার সামনে তোমার মেয়েকে কিভাবে মারি? আর তুমি থাকতে ও আমাকে ভয় পাবে। তুমি বরং খাবার রেখে চলে যাও, ওকে আমি দেখে নিচ্ছি। ও খাবে না, ওর ঘাড় খাবে। বলি রোদ ছোট মাকে ইশারা করলো। ঠিক আছে, তুই ওকে খাওয়া, না খেলে হাড় হাড্ডি ভেঙে ফেলবি, কোনো সমস্যা নেই। মা চলে গেল। গেল তো গেল, আজারাইলের হাতে ছেড়ে গেল। তুমি কি সত্যি সত্যি আমাকে মারবে? না, লাঠি দিয়ে আদর করব। লাঠি দিয়ে আবার আদর কিভাবে করে? সেটা তুই না খেলে বুঝতে পারবি। কি রে, বুঝতে চাস? স্কেল হাতে তুলে আমার দিকে এনে বলল,
আমি ঢোক গিলে বললাম, না। ভাইয়া ছুরি দিয়ে একটা ডিম কেটে 2 খণ্ড করলো, তারপর লবণ মেখে আমার মুখের সামনে ধরলো। আমি অবাক হয়ে তাকে দেখছি, তার কাজ দেখছি। আবেগে পরে দেখিস, আগে হাঁ কর। আমার হাত আছে, আমি নিজেই খেতে পারবো। ভাইয়া চোখ পাকিয়ে বলল। যদি থাপড়কে বয়টা না হতে চাস তবে হাঁ কর। আমি হাঁ করলাম। এভাবে 2টো ডিম আমাকে খাইয়ে দিল। আমিও দাঁতে দাঁত চেপে খেয়ে নিলাম। তারপর বিভিন্ন ফ্রুটস আমাকে খাওয়াচ্ছে। একদিনেই আমাকে সুস্থ করে ফেলবে। এবার দুধের গ্লাস আমার মুখের সামনে ধরল। সব কিছু সহ্য করতে পারলেও 1 গ্লাস দুধ খাওয়া অসম্ভব। আমি গ্লাসের দিকে চেয়ে আছি। চোখ দিয়ে খেতে বলিনি, মুখ দিয়ে খেতে বলেছি। আমি কাঁদো কাঁদো হয়ে বললাম, দেখো, এতক্ষণ যা বলেছো সব শুনেছি, কিন্তু 1 গ্লাস দুধ খাওয়া আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, অর্ধেক খাবি, অল্প অল্প করে। বেশি প্রবলেম হলে চোখ বন্ধ করে নাক ধর। আমিও তাই করলাম। চোখ বন্ধ করে নাক ধরে অনেক সময় নিয়ে অর্ধেক শেষ করলাম। উফ, রাজ্য জয় করে ফেলেছি, বেঁচে গেছি। ভাইয়া বাঁকা এসে বলল, নো বেবি, এখনো বাঁচোনি। রোদের হাত থেকে বাঁচা এত সহজ? কিন্তু তুমি আমাকে কথা দিয়েছিলে। কখন? হাঁ কর, পুরোটা শেষ কর। ভাইয়া প্লিজ, তুমি না অনেক ভালো, অনেক কিউট। তোমার জন্য আমি কত ভালো ভালো দোয়া করি। তুমি আমার সাথে এত নিষ্ঠুর হইও না, প্লিজ প্লিজ প্লিজ। ওকে ওকে, থাম। আগে বল, কি দোয়া করেছিস? কি দোয়া করেছি? যাক, বলেই দিই, তাহলে তো খুশি হয়ে ছেড়ে দেবে। আমি গড়গড় করে বলে দিলাম, দোয়া করেছি তোমার একতরফা খুব দ্রুত দুতরফা হয়ে যাবে। শেষে আমিনও বলে দিয়েছি, দেখবে খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। এবার প্লিজ আমাকে ছেড়ে দাও। হঠাৎ করেই রোদ ভাইয়ার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। মুখে হাসি ফুটে উঠেছে। কেমন করে হাসছে! ওর হাসি দেখে আমি ফিদা। এত সুন্দর করে কিভাবে হাসে! আচ্ছা যা, তোকে ছেড়ে দিলাম। খুব ভালো দোয়া করেছিস, কিন্তু এই 8 গ্লাস দুধের কি হবে? ছোটবাকে কি বলবো? ওয়াশরুমে গিয়ে ফেলে দিন। কিছু একটা ভেবে আমার আধ খাওয়া দুধের গ্লাস এক নিঃশ্বাসে খালি করে দিল। আমি হাঁ করে চেয়ে আছি। আমার মুখের খাওয়া। আমি আর কিছু বলতে পারছি না। নে, তোর কাজ শেষ, শুয়ে পড়। হঠাৎ আমার বিস্ময় তার চোখে পড়েনি। কি রে, শুয়ে পড়। আমি চুপচাপ শুয়ে পড়লাম। চোখে এখনো ঐশিন ভাসছে। চোখ বন্ধ কর। আমি চোখ বন্ধ করে নিলাম। কিছুক্ষণ পর অনুভব করলাম রুমের লাইট অফ করে রুম থেকে বের হয়ে গেল। আমি আবার চোখ মেললাম। ওনার সব কাজ আমার মাথার উপর দিয়ে গেল। আমার প্রতি এত কেয়ার, আমার ছোট ছোট বিষয়গুলোর প্রতি এত নজর। আমি রোজ নতুন একজন মানুষকে আবিষ্কার করছি। আমার কেন জানি রোদ ভাইয়ার কেয়ার, বকুনি, শাসন সব কিছুই ভালো লাগে। রাহাতও আমাকে অনেক কেয়ার করত, কিন্তু তাতে আমার এত ভালো লাগেনি। মাঝে মাঝে মনে হয় রোদ ভাইয়ার মতো যদি কেউ একজন থাকতো, যে আমার প্রতি এতটা কেয়ারফুল হবে, আমাকে ভালোবাসবে, আমার সাথে রাগ অভিমান করবে, প্রয়োজনে বকবে, আবার কেয়ারও করবে। আচ্ছা, সেটা রোদ ভাইয়া হলে কেমন হতো? ছি ছি, হ্যাঁ, আমি এসব কি ভাবছি? ফুলের বাচ্চা ফুল, উনি তোর ভাই হয়? ভুলে যাস না, অসুস্থ হয়ে মাথা কি গেছে? আমি জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলাম। যাই হোক, রোদ ভাইয়ার যে বউ হবে সে অনেক লাকি হবে। শাওরিন ফ্রেন্ডকে দিয়ে নতুন সিম এনেছে। উদ্দেশ্য, কণ্ঠ চেঞ্জ করে রাহাতকে ফোন করবে। রাহাত ভাইয়া দাঁড়াও, আজ তোমাকে একটু ধোলাই দিব। তুমি এত বড় মাথা মোটা, তোমার ওই মোটা মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করে। শাওরিন দোয়া করে নিল, যতই বলুক, যদি ধরা খায় তবে ওর রাহাত ভাই ওকে কাঁচা খেয়ে ফেলবে। রাহাত ড্রয়িং রুমে বসে ফোন টিপছে। তখনই ফোনটা বেজে উঠল। ফোন পিক করে, হ্যালো, কে বলছেন?
আমি কে জেনে লাভ নেই, কিছু কথা বলার আছে বলেই ফোন রেখে দেব। তা বলে ধন্য করুন, কিন্তু পরিচয় তো দেবেন। আপনি কি বয়রা? বলেছি তো নাম জেনে কাম নেই, যেটা বলি সেটা শুনুন। আচ্ছা বলুন। আপনি নিজেকে কি মনে করেন? একটু সুন্দর হয়েছেন বলে কি মেয়েদের নাকি দড়ি দিয়ে ঘোরাবেন? দেখুন, আজকাল গার্লফ্রেন্ড বানানো কোনো ব্যাপার না, আর হাজার হাজার গার্লফ্রেন্ড বানানোর মধ্যে কোনো বীরত্ব নেই। এসব করে সময় নষ্ট না করে যার সাথে সারা জীবন থাকবেন তাকে খোঁজেন, তাকে বুঝুন। ফ্লার্ট আর পিওর লাভের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যাদের সাথে ফ্লার্ট করেন তারা আপনাকে আপনার বিপদে ছেড়ে চলে যাবে, আপনি ধরে রাখতে চাইলেও আপনার হাত কেটে দিয়ে চলে যাবে। কিন্তু যে আপনাকে সত্যিকারের অর্থে ভালোবাসবে সে আপনার হাজার বিপদেও আপনাকে ছেড়ে যাবে না, আপনি চাইলেও ছাড়তে পারবেন না, ফেভিকলের আঠার মতো লেগে থাকবে। তাই এইসব করে সময় নষ্ট না করে আপনার পাঁজরের হাড়কে খোঁজেন। পাঁজরের হার? আপনি এটাও জানেন না স্বামীর পাঁজরের হাড় দিয়ে স্ত্রী তৈরি হয়? ও তাই নাকি? জি, এই যুগে এত সহজ সরল হলে হয় না। মানুষের মন বোঝার চেষ্টা করুন, স্পেশালি মেয়েদের। সে যাই হোক না কেন, আপনার আশেপাশে কেউ হোক, আপনাকে ভালোবাসে, আপনার সাথে থাকতে চায়, এমন মানুষটাকে খুঁজে বের করুন। আমার কথা ফালতু মনে হচ্ছে, তাহলে আপনার আশেপাশে এমন কাউকে দেখুন যে কিনা সত্যিকারের প্রেমে পড়েছে, কাউকে ভালোবাসে, তাকে দেখুন, তার অনুভূতিগুলো দেখুন, তবেই বুঝতে পারবেন সত্যিকারের ভালোবাসা কতটা প্রশান্তি দেয়। যেদিন আপনি প্রেমে পড়বেন সেদিন বুঝবেন ভালোবাসায় কতটা সুখ শান্তি আছে, কষ্টও আছে। যে ভালোবাসায় কষ্ট নেই সে ভালোবাসায় মজা নেই। যাই হোক, দয়া করে আপনি আপনার ভালোবাসার মানুষকে একটু বুঝুন, তাকে ভালোবেসে জীবন পরিপূর্ণ করুন। বলেই খট করে ফোনটা কেটে দিল। শাওরিন জোরে জোরে শ্বাস নিচ্ছে, মনে হচ্ছিল দম বন্ধ হয়ে যাচ্ছিল। রাহাত কিন্তু তখনও ফোনে আছে, কান থেকে ফোন সরায়নি। রোদকে হাতে ট্রে নিয়ে আসতে দেখে কান থেকে ফোন নামায়, তারপর ভাইকে পর্যবেক্ষণ করে। সে তো ফুলের প্রেমে ডুবে মরছে, ফুলকে ভালোবাসে, কত খুশি ওর ভাই। ফুলের অসুস্থতায় সময় ও নিজে খেয়াল রেখেছে, ফুলের জন্য কত চিন্তিত, ফুলের কত কেয়ার করে। রাহাত মেয়েটার কথা ভাবছে, মেয়েটা ঠিকই বলেছিল, এভাবে 2-4 দিন মেয়েদের সাথে চক্কর না চালিয়ে যাকে নিয়ে সারা জীবন থাকবে তাকে বেছে নিক, কিংবা তার জন্য নিজের ভালোবাসা জমিয়ে রাখুক। আরে রোদ্দুর, তুমি তো দেখছি প্লেট খালি করে এনেছো, তোমাকে এত মানে জানতাম না তো। ফুলের মা ট্রে নিতে নিতে বললেন। রাহাত বলল, মান্য করে না, ভয় পায়। ভয় ভাইয়াকে তা না, অনেক ভয় পায়। ফুলের মা রাহাত আর রোদকে বলল, যাক, আমার মেয়েটার ভাগ্যটা অনেক ভালো, তোদের মতো দুটো ভাই পেয়েছে, তোরা ওকে বোন হিসেবে অনেক ভালোবাসা দিয়েছিস। রাহাত রোদের দিকে চেয়ে হাসছে, পারলে মেঝেতে বসে হাত পা ছড়িয়ে জোরে জোরে হাসত, কিন্তু তার উপায় নেই। রোদ রাহাতের দিকে চেয়ে অস্ফুটিত কণ্ঠে বলে উঠল, বোন। রোদ গালে হাত দিয়ে বিড়বিড় করে বলল, হায় রে শাশুড়ি মা, তুমি আমার মন বুঝলে না। আমি যাকে নিজের বাচ্চার মা বানাতে চাই তাকে তুমি বোন বানাচ্ছ। 7 দিন পর আজকে আমি ভার্সিটি যাচ্ছি। বাসার কেউ আমাকে এতদিন ভার্সিটি যেতে দেয়নি, বিশেষ করে রোদ ভাইয়া। এই 7 দিন ভাই আমার অনেক খেয়াল রেখেছে, যেন আমি ছোট্ট একটা বাচ্চা। যাই হোক, বেবি পিঙ্ক কালার চুড়িদার পরেছি, কানে ছোট ঝুমকা, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, হাতে ঘড়ি, চুলগুলো ছাড়া, কাঁধে ব্যাগ নিয়ে রুম থেকে বের হচ্ছি। রুম থেকে বের হয়েই রোদ ভাইয়াকে দেখতে পেলাম। ভাইয়া হাতা কাটা শ্যাওলা রঙের টি শার্ট আর সাদা 3/4 প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। বরাবর রুম হওয়ায় তাকে চোখে পড়ে গেল, কিন্তু এভাবে তাকানোর কারণ কি? আমি আগাতেই বলল, ভার্সিটি যাচ্ছিস নাকি বেড়াতে? চুল বাঁধ, নয়তো কাঁচি দিয়ে কেটে আমার মতো করে দেব। আমি ভয়ে ঢোক গেলাম।
ওনাকে দিয়ে বিশ্বাস নেই, কেটেও ফেলতে পারে। আসলে ভাইয়া শাওয়ার নিয়েছি তো, তাই আর কি। হ্যাঁ, এত সকালে কে শাওয়ার নিতে বলেছে? নিয়েছিস ভালো কথা, ড্রাই করে নিতে পারিসনি? গাড়ি থেকে নামার সব চুল বেঁধে বের হবি। আমি মাথা নাড়িয়ে বললাম, আচ্ছা। ভার্সিটি যেতেই রিশাদ ভাইয়া এগিয়ে এলো। রোদ ভাইয়া এই ছেলের থেকে দূরে থাকতে বলেছে, তাই দূরে থাকি। রোদ ভাইয়ার কথা আমার অমান্য করতে ইচ্ছে করে না। হেই তান্না, তুমি নাকি অসুস্থ ছিলে, এখন কেমন আছো? আমি ওনার দিকে না তাকিয়ে হাঁটা অবস্থায় বললাম, ভালো। তুমি এমন কেন? আমার সাথে কথা বলতে চাও না কেন? আমার ইচ্ছে করে না, তাই। কেন ইচ্ছে করে না? আমি দাঁড়িয়ে গেলাম, ওনার সাথে কথা বলা প্রয়োজন, নয়তো এভাবেই পিছিয়ে পড়ে থাকবে। সরি রোদ ভাইয়া, আমি জবাব দিলাম। ইচ্ছে কেন করবে? কারণ আমি তোমাকে ভালোবাসি। এই প্রথম কেউ আমাকে ভালোবাসি বলেছে। আমার অন্য মেয়েদের মতো হৃদয়ে শিহরণ জাগার কথা, কিন্তু আমার প্রচণ্ড রাগ হচ্ছে। ভালোবাসা? কিসের ভালোবাসা? ভালোবাসা বলতে কিছুই নেই। আমার বাবা মাও ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু কয়েক বছর যেতেই বাবা অন্য মহিলায় আসক্ত হয়ে গেল। ছোট্ট একটা মেয়ে থাকা সত্ত্বেও সে তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিল। এলোমেলো হয়ে গেল সেই ছোট্ট মেয়ের জীবন। অন্যের বাড়িতে অবহেলা পেয়ে পেয়ে বড় হলো। একে ভালোবাসা বলে? এই ভালোবাসা আর একটা ছোট্ট ফুলের জন্ম দেবে, সেও অন্যের দয়া নিয়ে বাঁচবে। ঘৃণা করি আমি ভালোবাসাকে। আমি রিশাদকে বললাম, তো কি তুমি আমাকে ভালোবাসবে? মগের মুলুক নাকি? আর তাছাড়া কেন রাজি হব? রাজি হওয়ার দুটো কারণ থাকে, এক টাইম পাস, আর দুই বিয়ে। কিন্তু আমার কাছে টাইম পাস করার মতো টাইম নেই। আর বিয়ে, সে আমার বাসায় আমার বিয়ের তোড়জোড় চলছে। সো কোনো রিজন নেই। কিছুটা অবাক হয়ে তদলি বলল, বিয়ের তোড়জোড় চলছে মানে? আপনার এই এত বড় মাথায় এই ছোট্ট কথা ঢুকছে না? অবশ্যই ঢুকেছে। আর আপনি যা ভাবছেন ঠিক ভাবছেন। আশা করি আমাকে বিরক্ত করে নিজের সময় নষ্ট করবেন না। বিরক্তি নিয়ে চলে এলাম। তারপরে দুদিন ভালো কাটলেও তারপর শুরু হলো রিশাতের ছ্যাঁচড়ামি। আমার হবু স্বামীকে দেখতে চায়, তবেই বিশ্বাস করবে। এখন আমি স্বামী পাবো কোথায়? রোদ ভাইয়াকে বলার সাহস হলো না, তাই রাহাতকে সব খুলে বললাম। আমাকে নিশ্চিন্তে ভার্সিটি যেতে বলল। দুটো ক্লাস করার পর রাহাতের ফোন এলো। আমি ক্লাসরুম থেকে বের হয়ে রাহাতের সামনে যেতেই থাও, রাহাতের সাথে রোদ ভাইয়া। লাল টি শার্টে লাল রাজপুত্র লাগছে, কিন্তু আপাতত রোদ ভাইয়াকে দেখে আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। হারামিটা রোদ ভাইয়াকে সাথে নিয়ে এসেছে, এই ওর সমাধান। রোদ ভাইয়া জানতে পারলে আমাকেই থাপড়ানো শুরু করবে। আমি রাহাতের দিকে ইশারা করতে ও ইশারায় রিল্যাক্স হতে বলল, কিন্তু আমি রিল্যাক্স হতে পারছি না, ওভাবেই দাঁড়িয়ে আছি। রাহাত কি করতে চাইছে বুঝতে পারছি না। ওদের সাথে ক্যান্টিনে বসে আছি, তখনই রিশাদকে দেখতে পেলাম, আমাদের দিকে আসছে। আমি রাহাতকে ইশারা করলাম। রাহাত রিশাদকে দেখে কিছু একটা ভাবছে। রোদ ভাইয়া কেমন চুপচাপ আছেন, এত চুপ থাকার কারণ খুঁজে পাচ্ছি না। রিশাদ সামনে এসে দাঁড়ালো। রোদ ভাইয়া আর রাহাতকে পর্যবেক্ষণ করছে। হয়তো অপরিচিত লাগছে। আমাকে জিজ্ঞেস করলো, এরা কে? আগে দেখেছি বলে তো মনে হচ্ছে না। রোদ ভাইয়া রিশাদের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আমি বললাম, ওরা আমার মেহমান। রাহাত উঠে দাঁড়িয়ে হাসি মুখে বলল, তানা, কে ইনি? সিনিয়র? হাই ভাইয়া, আমি রাহাত, তানার কাজিন প্লাস ফ্রেন্ড। আর ইনি হলেন তানার উঠবে। রাহাতের কথা শুনে আমি চোখ বড় বড় করে তাকালাম। ভিতরে আমার হিচকি উঠে গেছে। আমি রোদ ভাইয়ার দিকে তাকাতেই দেখি উনিও আমার মতো ভ্যাবা জায়গা খেয়ে গেছেন।
আমি রাহাতের হতবুদ্ধি দেখে অবাক। শেষে রোদ ভাইয়াকে উঠবে বানিয়ে আমাকে উদ্ধার করতে এসেছে না ডোবাতে চাইছে? রিশাদ আমার দিকে প্রশ্ন ছুড়ে দিল। সত্যিই তোমার উঠবি? আমি একবার রোদ ভাইয়ার দিকে তাকালাম আর একবার রাহাতের দিকে চাইলাম। রাহাত আমাকে ইশারা করলো হ্যাঁ বলতে। আমি রিশাদের দিকে তাকিয়ে দেখি উনি সন্দেহ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। না, তার সন্দেহ বাড়তে দেওয়া যাবে না। তাই আমি মাথা ঝাঁকিয়ে তাড়াতাড়ি বলে উঠলাম, হ্যাঁ। আমি আর রোদ ভাইয়ার দিকে তাকানোর সাহস পেলাম না। মনে মনে রাহাতকে ইচ্ছে মতো গালি দিচ্ছি। রিশাদ রোদ ভাইয়ার সাথে হ্যান্ডশেক করে ব্যস্ততা দেখিয়ে চলে গেল। আমি রাহাতের মাথায় মেরে বললাম, কি হলো? তোকে হেল্প করলাম, আমার কাজ শেষ। আমি এখন যাই, আমার কোচিং আছে। তুই ভাইয়ের সঙ্গে আসিস, ওকে? রাহাত আমাকে আজরাইলের হাতে দিয়ে চলে গেল। আমি সাথে সাথে রোদ ভাইয়ার দিকে তাকালাম। উনি ভ্রু নাচিয়ে বলল, আমি তো উঠবি। আমি ভয়ে ঢুক গিলে বললাম, আমি কিছু বলিনি, দেখলেনি তো রাহাত বলেছেন। কিন্তু আমি তো শুনলাম তুইও বলেছিস। আমি তো বাধ্য হয়েই বলেছি, ইচ্ছে করে বলিনি। ভাইয়া রহস্যময় হাসি দিয়ে বললেন, চল, আজকের ক্লাস করতে হবে না। আমি মাথা নাড়িয়ে সায় দিয়ে ভাইয়ার পিছনে পিছনে গেলাম। গাড়িতে উঠে বসলাম। ভাইয়া ড্রাইভ করছে, কিন্তু বাড়ির পথে না, অন্যদিকে। আমি ভয় পেয়ে গেলাম। ভাইয়া, আমরা কোথায় যাচ্ছি? উঠবি বানাবি আর ডেরে যাবি না। কে? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বললাম তো ইচ্ছে করে বলিনি, রাহাতের জন্য বলেছি। রাহাত? রাহাতের জন্য? তোকে এই ছেলেটা এতদিন ধরে ডিস্টার্ব করছে, তুই একবার আমাকে বললি না? রাহাতকে বলেছিস আমি তোকে কি শর্ত দিয়েছিলাম? অ্যাডমিশন নেওয়ার সময় ভুলে গেলি? রাহাতকে বলতে পারলি, আমাকে বলতে পারলি না? আমি যাকে বলতে কমফর্ট ফিল করেছি তাকেই বলেছি। রোদ ভাইয়া চোখ মুখ খিচে চেঁচিয়ে বলল, আমি তোর কেউ না, আমি তোর জন্য কিছুই করিনি। আমি কি তোর মনে একটু জায়গা করতে পারিনি? আমি কি এতটাই খারাপ? আমার কি কোনো মূল্য নেই তোর কাছে? আমি ভাইয়ার চিৎকারে কেঁপে উঠি, ভয়ে কুকড়ে যাচ্ছি। আমি আমতা আমতা করে বললাম, আমি বুঝতে পারিনি আপনি এতটা রিয়াক্ট করবেন। আমি আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু ওই দিন ফুচকা খাওয়ার পর যা হয়েছে তাতে সাহস পাইনি। প্লিজ, সরি, আর এমন হবে না। ভাইয়া আমার দিকে চেয়ে বলল, মনে থাকে যেন, আজ মাফ করে দিচ্ছি, পরবর্তীতে মাপ পাবি না। এক ভুলের জন্য একবার মাপ, দ্বিতীয়বার নয়। আমি বললাম, মনে থাকবে। কিছুক্ষণ নীরবতা দুজনের মাঝে। কেমন নিরিবিলি রাস্তা, কিন্তু কোথায় যাচ্ছি তা জানার জন্য মন আঁকুপাকু করছে। তাই জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছি? রোদ ভাইয়া বাঁকা এসে বলল, শিক্ষা সফরে। তোকে শিক্ষা দিতে শিক্ষা সফরে নিয়ে যাচ্ছি। আমি ওনার কথার আগা মাথা বুঝতে না পারলেও বুঝতে পারছি বিপদের রেড সিগন্যাল। মানে? গেলেই বুঝতে পারবি। না, আমি কোথাও যাব না, আমি বাসায় যাব। প্লিজ আমাকে বাসায় নিয়ে চলুন। আমি যাব না, আমি। রোদ ভাইয়া বিরক্ত হয়ে পড়ল, আরেকবার চেঁচাবি, ধাক্কা মেরে চলন্ত গাড়ি থেকে ফেলে দেবো। এখানে হাত পা থাকলেও কেউ আসবে না তোকে সাহায্য করতে, কারণ এখানে মানুষই নেই। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম আসলেই আশেপাশে মানুষ নেই, তেমন গাড়িও নেই রাস্তায়। তাই চুপ করে থাকাই শ্রেয়। অনেকটা সময় পর ভাইয়া গাড়ি থামালো। চেয়ে দেখি নদীর পাড়। আমি দৌড়ে নেমে গেলাম। কি সুন্দর শান্ত পরিবেশ, চারপাশে ছোট ছোট গাছগাছালিতে পরিপূর্ণ। কিছুটা দূরে নদী, বালু ধুধু করছে, স্নিগ্ধ বাতাস বইছে। দূরে কিছু নৌকো চলছে। দুপুরবেলা, তাই আশেপাশে মানুষ নেই বললেই চলে। আমি নদীর ধারে গেলাম। পানিগুলো টলমল করছে, ইচ্ছা করছে নেমে সাঁতার কাটি। কি সুন্দর পানিগুলো ঢেউ খেলে যাচ্ছে, আর ঢেউগুলো ধীরে ধীরে আছড়ে পড়ছে। মনে হচ্ছে
সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি। নৌকার ঘাট দেখতে পেলাম, সেখানে বসে জুতো খুলে পানিতে পা ডুবিয়ে দিলাম। অসম্ভব ভালো লাগছে। প্রায় 10-15 মিনিট পর আমার হুঁশ হলো। আমি তো একা আসিনি, রোদ ভাইয়াও এসেছে। ভাইয়া কই? আমি ঘাড় ঘুরিয়ে ভাইয়াকে খুঁজছি, ভাইয়া নেই। তারপর আশেপাশে চেয়ে দেখলাম কোথাও নেই। আমি উঠে ভাইয়াকে আশেপাশে খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। গেল কোথায়? আমার ভয় লাগতে শুরু করলো, হাত পা কাঁপছে। গাড়ি যেখানে রাখা ছিল সেখানে গেলাম, গাড়িও নেই। গাড়ি না দেখে আমি আরো ভয় পেয়ে গেলাম। গাড়ি নেই, ভাইয়া নেই, এমন একটা জায়গা কোনো মানুষও নেই। ভাইয়া কোথায় গেল? আমাকে ফেলে চলে গেল না তো? আমাকে ভাইয়া এই শাস্তি দিল? ভয়ে আমি কেঁদে ফেললাম। এমন একটা নিরিবিলি জায়গা, আমি কিছুই চিনি না। পার্স আর ফোন গাড়িতে। এখন আমি বাসায় কি করে যাব? ভাই আমার সাথে এমন করতে পারলো? আমি জোরে জোরে ভাইয়ার নাম ধরে ডাকছি। আমি এদিক সেদিক হাঁটছি আর ভাইয়াকে ডাকছি। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। অচেনা জায়গায় আমাকে ফেলে চলে গেল। চিৎকার করে ডাকছি, রোদ ভাইয়া! অপরদিকে রোদ আইসক্রিম আর 7 আপ নিয়ে এসে দেখলো ফুল নেই। ফুল যেখানে বসেছিল সেই জায়গাটা ফাঁকা। অজানা ভয় রোদের বুক মোচড় দিয়ে উঠল। আশেপাশে ফুলকে দেখাই যাচ্ছে না। আর আস্তে আস্তে নাম ধরে ডাকতে শুরু করলো ফুলের, কিন্তু খুঁজে পাচ্ছে না। খোঁজ না পেয়ে অস্থিরতায় ভুগছে, ছটফট করছে। ফুল, তুই কোথায়? ছটফট করেই ফুলের কান্নার মিশ্রিত কণ্ঠে রোদ ভাইয়া ডাক শুনতে পেল। রোদ হাত থেকে সবকিছু ফেলে ফুলের কণ্ঠস্বরের শব্দের দিকে ছুটছে। ছুটতে ছুটতে থেমে যায়। ফুল অন্যদিকে ঘুরে হাতে জুতো নিয়ে দাঁড়িয়ে আছে। ফুলকে দেখে রোদের প্রাণ যেন ফিরে আসলো। মনে হচ্ছিল রূপ কেউ যেন নিয়ে গিয়েছিল। প্রাণহীন দেহটা নিয়ে শুধুমাত্র ছুটছিল সে। ফুলের মধ্যে ওর রূহ ছিল। ফুলকে দেখায় রূহটা শরীরে ফিরে এলো। রোদ মৃদু স্বরে বলল, ফুল। আমি ঝিমিয়ে পড়া চিরচেনা কণ্ঠস্বরে ফুল শব্দটা শুনে পিছনে ঘুরে হাত থেকে জুতা ফেলে এক দৌড়ে রোদ ভাইয়ার বুকে ঝাঁপিয়ে পড়লাম। আমি 2 হাতে তার টি শার্ট আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছি। রোদ ভাইয়ার হাতের অস্তিত্ব আমার পিঠে অনুভব করছি। আমি কান্না থামাতে পারছি না। ফুল, কি হয়েছে? কাঁদছিস কেন? ভয় পেয়েছিস? এই যে দেখ, আমি আছি, ভয় পাস না। তুই কোথায় চলে গিয়েছিলি? আমি রোদ ভাইয়ার কথা শুনছি, কিন্তু কান্নার জন্য উত্তর দিতে পারছি না। আমি ওভাবেই আছি। রোদ ভাইয়াও আমাকে কিছু জিজ্ঞেস করছে না। হয়তো আমার কান্না থামার জন্য সময় দিচ্ছে। আমি তার হৃদস্পন্দন অনুভব করছি, খুব জোরে হার্টবিট প্রবাহিত হচ্ছে। রোদের অন্যরকম অনুভূতি হচ্ছে, যে অনুভূতি তার কখনো আগে হয়নি। তার স্বপ্ন রানী তার বুকের মাঝে চুপটি করে মাথা গুজে আছে। সারা শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। নানান চাওয়া পাওয়া সৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে সময় যেন থেমে থাকুক এখানেই। কিছু মুহূর্তের জন্য ফুল সবকিছু ভুলে যাক, শুধু কিছু আবদার মিটিয়ে নিক। ফুলের চোখের পানিতে রোদের টি শার্টটা ভিজে যাচ্ছিল। কান্নার মাঝে একটু পর পর ফুল কেঁপে উঠছে। ফুলের কাঁপুনিতে সাথে সাথে ভারী হয়ে আসছে ওর নিঃশ্বাসও। ফুল, আমি কিছুটা স্বাভাবিক হলাম। তারপর বুঝতে পারলাম আমি রোদ ভাইয়াকে জড়িয়ে ধরে আছি। আমি তাড়াতাড়ি সরে গেলাম, চোখ মুছায় ব্যস্ত হয়ে পড়লাম। কি হয়েছে? ভয় পেয়েছিস? তার কথায় আমার রাগ হলো। তুমি তো খারাপ কেন? আমাকে এমন এক জায়গায় একা ফেলে কিভাবে গেলে? আমি কত ভয় পেয়েছি জানো? বলেই আবার কাঁদতে লাগলাম। রোদ ভাইয়া কাছে এসে অপরাধী ভঙ্গিতে বলল, ফুল প্লিজ, আই এম সরি। আমি বুঝতে পারিনি এতটুকু সময় তুই ভয় পেয়ে যাবি। আমি ভেবেছিলাম তুমি আমাকে ফেলে চলে গেছো। আমার কথা শুনে উনি বোকা বনে গেলেন। এই, আমি তোকে সাধি খাদি বলি? আমি তোকে এমন একটা জায়গায় ফেলে চলে যাব
হোয়াট ডিড ইউ থিঙ্ক অ্যাবাউট মি? এতটা খারাপ ভাবিস আমাকে? তুমি বলেছিলে শিক্ষা দিতে এনেছি, তাই ভেবেছি। তাই ভেবে নিলি আমি তোকে এখানে ফেলে রেখে চলে যাব? আমি তো দোকানে গিয়েছিলাম, দেখলাম তুই মন দিয়ে বাড়িতে খেলছিস বাচ্চাদের মতো, তাই ডিস্টার্ব করতে চাই না। আমাকে বলে তো যেতে পারতে। হ্যাঁ বলিনি, হয়তো বলা উচিত ছিল, তাই বলে এটা ভাববি? সেটাই তো, আমি এটা কিভাবে ভাবলাম? ভয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি আমতা আমতা করে বললাম, আসলে ভয়ে আমার মাথা কাজ করছিল না।